আসলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিছু বলা দরকার। গতকাল আমাদের যে আমির খুসরো মাহমুদ তিনি পার্লামেন্টে বলেছেন যে বাংলাদেশ সকল অর্থনৈতিক সূচকে একটা চাপের মধ্যে রয়েছে। তার অর্থ হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে ভালো নেই। এটি যদি বলেন তাহলে কি কেমন লাগে আমাদের, কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা এই ধরনের কথা আশা করিনি। আমির খুসরো মাহমুদ দীর্ঘ 40 বছর যাবৎ বাংলাদেশে ব্যবসা করেন, আরও বেশি হবে। তিনি ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধি, তিনি একই সাথে বিজনেস করেন, একই সাথে রাজনীতি করেন। মানুষের কষ্ট বোঝার কথা, তিনি ব্যবসায়ীদের কষ্ট বোঝার কথা, ব্যবসায়ীদের সমস্যা বোঝার কথা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে তার অনেক কিছু জানার কথা। তিনি এর আগেও বাণিজ্য মন্ত্রী ছিলেন, বাণিজ্য নিয়ে তিনি কাজ করেছেন। তার কাছ থেকে এই ধরনের কথা যদি আমরা শুনি, সত্যি আমরা সচেতন মানুষ যারা তারা হতাশ হই। আপনারা যদি বাংলাদেশ নিয়ে অর্থনীতি এই মুহূর্তে হতাশার কথা বলেন, তাহলে আপনাকে কয়েকটা কথা বলি। সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো প্রাকৃতিক দুর্যোগ চলছে না, বাংলাদেশের ফরেন কারেন্সির প্রবাহ ঠিক আছে, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার বিরোধী আন্দোলন নেই, সরকারকে বাধ্য করতে পারে কোনো রকমের স্থবিরতা তৈরি করতে পারে এই ধরনের কোনো রাজনৈতিক পরিস্থিতি নেই। তারপরেও এই ধরনের কথা শোনা আমাদের জন্য সত্যি দুঃখজনক। হ্যাঁ, উপসাগরীয় যুদ্ধের কারণে তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং এর কারণে অর্থনীতির উপর প্রভাব পড়তেই পারে, কিন্তু এই মুহূর্তে যে অর্থনীতির সংস্কারগুলো দরকার, আমি একটা জিনিস শুধু বলবো আপনাকে, আবারও বলছি, বাংলাদেশের এই মুহূর্তে দরকার হচ্ছে ভূমির সংস্কার। অর্থাৎ যেভাবে কৃষি জমি নষ্ট করে বাড়িঘর করা হচ্ছে, আগামী 20 বছর পরে আমাদের কৃষি পণ্যের যে সরবরাহ সেটা কোথায় চলে যাবে, অর্থাৎ আমরা খাবার পাবো কিনা এটি সন্দেহ, এবং আমাদের পরিবেশকে যেভাবে নষ্ট করা হচ্ছে। আরেকটি ভয়াবহ দিক হচ্ছে যে ঢাকার আশেপাশে ইটের ভাটার কারণে জমির থেকে মাটি বিক্রি করে জমির যে এলাকা সেটি নষ্ট করা হচ্ছে, জমির যে আয়তন সেটি নষ্ট করা হচ্ছে। চাষবাসযোগ্য জমি 2 দিন পরে পাওয়া যাবে কিনা এটা সন্দেহ। আপনাদের কাছ থেকে এই ধরনের হতাশার কথা না শুনে আমরা আশার কথাও শুনতে চাই না, কোনো মিথ্যা আশার কথাও শুনতে চাই না, বাস্তবমুখী পদক্ষেপ দেখতে চাই। সেটা যদি আপনারা না পারেন আমাদেরকে বলবেন, আমরা কথা বলবো। সেটা যদি আপনারা না পারেন, এত অভিজ্ঞতার পরেও যদি না বুঝেন, তাহলে উচ্চকক্ষ করেন, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কথা বলবো। আর যদি তাও না করেন, যদি উচ্চকক্ষ না করেন, প্রত্যেকটা সেক্টরের এক্সপার্টিসকে ডাকেন, তথাকথিত এক্সপার্ট নয়, যারা দেশের জন্য চিন্তা করেন, ভাবেন, এই ধরনের মানুষকে ওপেন সোর্সের মাধ্যমে সংগ্রহ করেন। যে কে কোন পিএইচডি করেছে, কে কোন মুখস্থ বিদ্যা করে অর্থনীতিবিদ হয়েছে, কে কোন এনজিও করে ফেস ভ্যালু তৈরি করেছে, তাদের নয়। তাদের দিয়ে যদি হতো তাহলে অনেক আগে দেশের উন্নতি হতো। তাদের দিয়ে যাদেরকে আপনার অর্থনীতিবিদ মনে করেন, বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী মনে করেন, বাংলাদেশে যাদেরকে ব্যবসায়িক লিডার মনে করেন, তাদের দিয়ে যদি দেশে উন্নতি হতো তাহলে এই পর্যন্ত দেশের অনেক কিছু হয়ে যেত। নতুন মানুষকে খুঁজতে হবে, নতুন মানুষ যারা জ্ঞানী লোক তারা কিন্তু সামনে আসে না, তাদেরকে আপনাকে ডাকতে হবে। আপনাদের মধ্যে আমি কি বলবো, জ্ঞানের অভাব দেখছি। কারণ হচ্ছে এত ভালো একটা পরিস্থিতি দেশের, তেলের সংকটটা কেটে যাবে, কিন্তু এই মুহূর্তে যদি অর্থনীতির জন্য বড় ধরনের কোনো সংস্কার প্রস্তাব না নেওয়া হয়, এ দেশ গোল্লায় যাচ্ছে। রাজনৈতিক নেতা আসবে যাবে, গত স্বৈরাচার সরকার দেশ থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছে, সেই লুটপাটের দোহাই দিয়ে যদি বলেন যে আমরা এগোতে পারছি না, ভুল। কারণ হচ্ছে এই দেশের মানুষ পরিশ্রমী, বাংলাদেশের মানুষ, একটা মানুষ এতটাই পরিশ্রমী যে তার জীবনের যৌবনের একটা মূল্যবান সময় বিদেশে কাটিয়ে দেয় শুধুমাত্র 2টা অর্থের জন্য। এমন সুন্দর মানুষ, এমন হৃদয়বান মানুষ পৃথিবীর কোথায় পাবেন? তাদের নিয়ে যদি আপনারা অর্থনৈতিককে এগিয়ে নিয়ে যেতে না পারেন, এর উপরে দুঃখজনক আর কিছু নেই।